শাহজাহান তন্ময়, পর্ব সংখ্যা ৭৯। লেখনীতে নাবিলা ইক্স। ফাঁকা লিভিং রুম, দেওয়াল ঘড়িটা নীরবতা চিরে শব্দ করছে। তন্ময় গভীর দৃষ্টিতে অরুর ভয়ে ততস্থ হয়ে আছে, কাঁপছে ঠোঁটজোড়া। কিছুক্ষণের জন্য আশ্চর্য হলেও পরে নিজের বেশ চমৎকারভাবে মানিয়ে নিয়েছে। যেন এমন সংবাদ তার প্রত্যাশার মধ্যেই। নিবু নিবু চোখে চেয়ে চোরের মতো অস্বাভাবিকভাবে তোতলাতে শুরু করলো। তন্ময় ভাই, আমি। তন্ময় বোকা সহজ সরল দৃষ্টি চোখে দুটোই ভাষা পড়তে পারে, বুঝতে পারে এই শীর্ণ মেয়ের দেহের এক একটা ভাবভঙ্গি। সে ঠিকই ধরেছে, এই মেয়ে ইচ্ছে করে পিলগুলো খায়নি। তন্ময়েরও দোষ আছে, দাঁড়িয়ে থেকে চোখের সামনে বসিয়ে খাওয়ানো উচিত ছিল। ওর ভীষণ কাছে যাবার আগে তন্ময় খুব করে ভেবেছে এইসব বিষয়ে। তার ওরটা ছোট, পড়াশোনা চলছে, কেবলমাত্র অনার্স। তন্ময়ের ইচ্ছে আছে অনেক দূর পড়াশোনা করবে ও। অগত্য এই বয়সে ভুলবশত তার গর্ভধারিণী হওয়াটা যাবে না। এই জন্য সে বারংবার নিজেকে বুঝিয়েছে, ওর কাছে যেতে দ্বিধাবোধ করেছে, ধৈর্য ধরেছে নিজেকে শক্ত করতে। অবশেষে যখন ধৈর্যের বাঁধ ভেঙে ওর কাছে গিয়েছে তখন বেশ সতর্ক থেকেছে। শরীরের উত্তাল ঝড় বয়ে গেল, নিজেকে অনড় রেখেছে। কার জন্য এত চিন্তা ভাবনা? কার জন্য সে এত ভেবেছে, এতটা ত্যাগ স্বীকার করেছে? অথচ যাকে সে চিরদিন থেকে হেফাজতে রাখতে ব্যস্ত, সে নিজে লাফিয়ে গিয়ে খাদে পড়ে আছে। এখন তন্ময়ের রাগ হবে না, তার হওয়া দরকার, কিন্তু সে পারছে না, আসছে না তার রাগ। বাবা হওয়ার এই অসহ্যকর সুখময় অনুভূতি তাকে রাখতে দিচ্ছে না। তার এই সুখ যার আগে মধ্যেই, তার রাগ কি আদতে সম্ভব? তন্ময়ের পক্ষে অন্তত না। ওরও গভীর দৃষ্টিতে সামনে নত করে ফের কুণ্ঠিত স্বরে ডাকে, তন্ময় ভাই। এমন ঘটনা ঘটিয়ে এমন সময় এমন সম্বোধন শুনে তন্ময় আশ্চর্য না হয়ে পারছে না। ভুরুদয়ের মধ্যখানে ৪ ভাঁজে পড়ে আছে। এমনিতে ওর এই ডাক তন্ময় পুরোপুরি অগ্রাহ্য করার চেষ্টা করে। এখন এই কাণ্ড পর এই মুহূর্তে আবার কেন এমন সম্বন্ধ ডাকা লাগবে? তন্ময় কদম বাড়িয়ে অরুর ঘনিষ্ঠ হয়, মাথা ঝুঁকিয়ে অরুর সমান, কানের মুখের কাছে এনে কণ্ঠ খাদে নামিয়ে চাপা গলায় শোধায়, পেটে আমার বাচ্চা নিয়ে তুই আমাকে ভাই ডাকছিস? অরু সতর্ক হয়, দিশেহারা হয় ওর দৃষ্টি। চোখ ভিজিয়ে বোকাভাবে একবার তাকিয়ে নেয় তন্ময়ের গম্ভীর মুখে। অনিশ্চিত নিভুস্বরে ধীর গলায় শোধায়, তাহলে কি ডাকবো? ফাইজার আব্বা? তন্ময় কিংকর্ত বিমূঢ় হয়, নড়ে চড়ে ওঠে তার অভিমুখ, মুখটা হা হয়ে আসে সামান্য। পর মুহূর্তে মুখ বন্ধ করে নিজেকে চট করে সামলে নিয়ে হতভম্বল কণ্ঠে জিজ্ঞেস করে, ফাইজা কে? অরু আর ঘাবড়ে ওঠে সতর্কতার সাথে। মিনমিনিয়ে গলায় বলে, আমাদের মেয়ে হলে ফাইজা আর ছেলে হলে ফায়াজ, আর আমি ভেবে রেখেছিলাম আর কি। শেষের দিকের কথাগুলো ওরু জড়িয়ে আসে, ভয়ে বেচারি চুপসে যায়, চেহারা ঘন ঘন তন্ময়ের মুখের দিকে চেয়ে। তন্ময় সুগভীর দৃষ্টি সামনে নুয়ে পড়ে ধীরে ধীরে। তন্ময়ের প্রত্যুত্তর না পেয়ে ফের শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়। সামান্য হাপিত্তেশ করা এক বোকা মেয়েটাকে তন্ময় তখন আর বোকা বলতে ইচ্ছে করে না। সে শীতল কণ্ঠে প্রশ্ন করে, ছেলেমেয়ের নামও ভেবে রেখেছিস? ওরও মিইয়ে যায়, আহত চোখে চায়, হয়তো বা মাত্র বুঝতে পেরেছে সে নিজে জালে নিজে ফেসে গেছে। লজ্জায় তার মাথা তুলে তাকাতে সাহস পেল না। নিজে বাঁচাতে চেয়ে বলে ওঠে, আমি তো তা না। তন্ময় বুক ভরে শ্বাস টেনে নেয়। বুকে বাঁধল হাত দুটো ভুরু তুলে অগ্রজ হয়ে জানতে চাইলে, ও তাহলে কে রেখেছে? ওরা চোরের মতো এক পলক দেখে নিল তন্ময়ের মুখ। পরিস্থিতি বুঝে নিতে তন্ময়ের হাবভাব স্বাভাবিক দেখে সাহস পেল সামান্য। চোখ তুলে সম্মুখে মিথ্যা বলতে থাকলো, অজ্ঞান হলাম না, তখন স্বপ্নে দেখলাম দুটো বাচ্চা এসে অনুনয় করে বলছে তাদের নাম যেন ফাইজা রাখি। সত্যি আমি এইসব নিয়ে একদমই ভাবিনি। কথাটুকু বলে ওরু ফের তাকায় তন্ময়ের মুখে। তন্ময় তখন হাসি চেপে মুখ গম্ভীরতা করে রেখেছে, এক চিতে শুধু চেয়ে আছে ওরুর মুখশ্রীতে। ওরু হাসফাস করছে প্রত্যুত্তর না পেয়ে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে চোখ ছুটে চেয়ে লেপটে আসা আটকে রাখা হাসিটুকু নরম চোখে চেয়ে গভীর গলায় জিজ্ঞেস করে, আমার বাচ্চার মা হওয়ার দর্শক কত? ওর লজ্জায় নিয়ে যায় ফুলের মতো এলোমেলো চুল কানে গুছে মিনমিনিয়ে বলে, আপনার বুঝি শখ নেই আমার বাচ্চার বাবা হবার?
তন্ময় নিঃশব্দে হেসে ফেলে আর চোখে চেয়ে দুয়ারে দাঁড়িয়ে উকিঝুঁকি মারা কিছু মাথা। হেসে অরুর গাল টেনে ধরে সুরে সুরে বলে, খুব শখ। অরুর মুখখানি ঝলমলে রোদের মতো উজ্জ্বল হয়, রাতের আকাশে তারা ভেসে ওঠে চোখে। এলোমেলো ভঙ্গিতে ঝাপটে ধরে তন্ময়ের পুরুষালী কোমর। তন্ময় আলগোতে ডান হাতে আঙ্গুল অরুর কপালে ঠেকে আসতে দেয় না। অরু আশ্চর্য হয়, ফেলফেলে চোখে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রয়। অমনি কিছু কাশির শব্দ এসে কানে হকচকিয়ে ওঠে অরু। সরে আসে তন্ময়ের কাছ থেকে। 3 শাহজাহান আসে ভেতরে ঢুকে। আনোয়ার সাহেব হাতের ইশারা মেয়েকে কাছে ডাকেন। অরু অমনি ছুটতে যায় বাবার দিকে। আনোয়ার সাহেব একটুখানি মেয়েকে বুকে আগলে নেয়। তার চোখ জোড়া তখনও রক্তিম, চোখের কোনা ভেজা। এমন সময় জাবেদা বেগম আসেন কয়েকটা গ্লাস জুস ট্রেতে করে নিয়ে। তন্ময় অ্যাপেল জুস পছন্দ করে। তিনি এসে ছেলের হাতে অ্যাপেল জুস তুলে দেয়। ভাত দিচ্ছি, খাবি আয়। জুসটা খেয়ে গোসল নিয়ে জলদি নাম। তন্ময় মাথা দোলায়, জুসের গ্লাসটা নিয়ে বসে সোফায়। মোস্তফা সাহেব কমলার জুস নিয়ে ছেলের পাশে এসে বসেন। আনোয়ার সাহেব তখনও মেয়েকে নিয়ে দাঁড়িয়ে। তার হাতের জুসের গ্লাস অরু 2 হাতে নিজেকে ধরে রেখেছে। আনোয়ার সাহেব বাম হাতে মেয়ের মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আম্মু এবারে কি একটু চঞ্চলতা কমানো যায়? অরু বুঝদার হবার মতো মাথা দোলায়, বুঝেও বলে, আর করব না। সুমিতা বেগম আঁচলে মুখ মুছতে গিয়ে এসে দাঁড়ায় স্বামীর পাশে। এসব শুকনো কথায় ভাত নেই। এখন থেকে ওর ওপরে থাকা হবে না, আপনার নিচে থাকবেন। রুম খালি করছি, ঠিক করছি তো ভাইজান? মোস্তফা সাহেব সহমত প্রকাশ করেন। তিনি বলল, নিজের রুম আগামীকাল থেকে খালি করতে হবে। তোমার ভাবিকে নিয়ে কি করবে না করবে গুছিয়ে নাও। ভদ্রলোক থেমে ফের ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রে আনোয়ার, হাসপাতালে যেতে হবে না সকাল সকাল? আনোয়ার সাহেব মেয়ের সাথে নিয়ে ভাইয়ের পাশে গিয়ে বসলেন। প্রত্যুত্তরে বললেন, জি ভাই, সকাল সকাল বেরিয়ে পড়ব। ওরও বাপ চাচার মধ্যখানে বসে জুস খাচ্ছে। তার সচেতন আলোড়ন দৃষ্টি তন্ময়কে দেখার চেষ্টায় মগ্ন। তন্ময় সামনে তাকিয়ে সেই দৃষ্টি অনুভব করতে পারছে। পর মুহূর্তে একটি দ্বিধা লেগে যায় হাসপাতালে কে কে যাবে এই বিষয় নিয়ে। মুখে হাবভম্বি বলে দিচ্ছে সবাই যেতে চায়। এখন গোটা শাহজাহান পরিবার নিয়ে কি হাসপাতালে যাওয়া যাচ্ছে না? এ কেমন কথা? সবাই কেন হাসপাতালে যাবে? কেমন দেখাবে না? তন্ময় ভেবে মুচকি হাসে। এই মুহূর্তে এতক্ষণে তার মনে হচ্ছিল জীবন সুন্দর, ভীষণ সুন্দর। এর চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না। শাহজাহান বাড়িতে অন্যরকমের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন তন্ময় উপলব্ধি করতে পেরেছে পরিবারের সবার মধ্যে। পূর্বে তাদের বিয়েটা নিয়ে সকলে চাপ এক উত্তেজনা সৃষ্টি ছিল, যা খুব অন্তঃসম্পর্ণে গোপন করে রেখেছিল। আজকাল তার গোপন নেই। সকলে উৎসাহিত সহিত নিজেদের ভাবনাগুলো অকপটে ব্যক্ত করে। আজকে ব্যাপারটাই বলা যাক। তন্ময় অফিস ব্যাগ সহ নামছে ব্রেকফাস্ট করতে। খেয়ে দিয়ে বেরোবে অফিসের উদ্দেশ্যে। ড্যাঙে এসে চেয়ার টেনে বসেছিল অরুর পাশেই। অরুর পাশে চেয়ারটা আজকাল সবসময় ফাঁকাই থাকে। এই বাড়ির অনেক বড় এক রুলস হয়ে এসেছে এই ফাঁকা চেয়ারটা। এটা তন্ময় বসবে এবং অরু বসবে তার পাশে। অন্যদিকে অরু ঘন ঘন তাকাচ্ছে আর চোখে দেখা যাচ্ছে তন্ময় সেই দৃষ্টি সব সময়ের মতো অপেক্ষা করছে। মুফতি বেগম ডাইনিং টেবিল ভর্তি সবার পছন্দের গদগদ গলায় উত্তোলন করে বললেন, তন্ময় আর অরু পাশাপাশি কি ভালো দেখতে লাগে, আমার তো নজর লেগে যাবে। রুবি বেশ উৎসাহিত গলায় মায়ের সুরে সুর মেলায়। বছরের মাথায় দুজনের মধ্যে ফুটফুটে বাচ্চাও থাকবে, কিউট কিউট। দীপ্ত চিৎকার করে প্রশ্ন ছুড়ে, আমাদের বাবু সোনার আমি কি হব, মামা নাকি চাচ্চু? মোস্তফা সাহেব শান্ত হয়ে হেসে ওঠেন। পালাক্রমে হাসেন বাকিরাও। ওর লজ্জায় কাত হয়ে গেল। তন্ময় বেশ নির্বিকার। সে নিজের মতো হাত বাড়িয়ে দুধের গ্লাসটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে, পানির কাচের জগটা থেকে গ্লাসে পানি ভরে নেয়। হাতের কাছে রেখেছে। দুটো টিস্যু খুব নিপুণভাবে অরুর হাতে গুজে দিয়েছে। এ সময় বাড়ির লোকজন নিত্যদিনের খেয়েও অভ্যস্ত হয়নি। প্রতিদিনের মতোই মুগ্ধ হন। সুমিতা বেগম পরম মমতার চোখে চেয়ে রয় তন্ময়ের দিকে। স্বেচ্ছায় তাকে রুটি ভাজি বেড়ে দিতে নিয়ে বলে, তুই খা বাবা, এই ধিঙ্গি মেয়েটাকে এত মাথায় তুলিস না। তন্ময় প্রত্যুত্তরে নিঃশব্দে হাসে। অরু মায়ের দিকে অভিমানী দৃষ্টি ফেলে তাকায়। সুমিতা বেগম অগ্রাহ্য করে সে তন্ময়ের খাবার পেছনে লেগে থাকে। মোস্তফা সাহেব খেয়ে উঠলেন।
টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে হেসে ওরকে শুধায়, কি খেতে ইচ্ছে করছে মামুনি, কি নিয়ে আসবো? ওরা গদগদ করে বলে, চচ্চম স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম খাবো। তন্ময় কাটকাট গলায় ভাত সাধে, ঠান্ডা খাওয়া যাবে না। মোস্তফা সাহেব সঙ্গে সঙ্গে তন্ময়ের মতামত সচরাচর মেলে না। দুজনই কথা কাটাকাটি করতে ব্যস্ত হয়। তবে এই ব্যাপারটা মিলে গেল। মোস্তফা সাহেব ছেলের সাথে একমত হলো, মামুনি ঠান্ডা খাওয়া যাবে না, অন্য কিছু বলো। ওরও হাপুস নয়নে চেয়ে কিছুক্ষণ ভাবে, চাচু ট্রিপল ডিম আর মোগলাই খাবো, ঝাল ঝাল। বলতে বলতে রোদ জল জল করে উঠল চোখ। জাবেদা বেগম রান্নাঘরে ছেড়ে তড়িঘড়ি করে বেরিয়ে বললেন, এসব আবার হোটেল থেকে আনতে হবে কেন? আমি এখনই বানিয়ে দিচ্ছি, বাড়িতে সবাই আছে। কতক্ষণ লাগবে আর? উল্টো হাতেরটা ওই হোটেলের থেকে মজা হবে দেখিস। আকাশ রুটি চিবোতে চিবোতে বুকের পাটা টান টান করে বলে, আমাকে গতকাল রাতে বলেছে মোমো খেতে চায়, আমি রাতে ফেরার পথে নিয়ে আসবো। তন্ময় উদাস ভঙ্গিতে বাড়ির সবার কীর্তিকলাপ দেখে। স্বামী হিসেবে স্ত্রী কি খেতে চায় এনে দেবার দায়িত্ব ছিল তার, কিন্তু বাড়ির সবাই এই অধিকার থেকে তাকে বঞ্চিত করছে। সবাই লাইন ধরে আছে কে কি আনবে। আনোয়ার সাহেব তো এক ফাঁসে মেয়েকে চাপাসরে বলে গেছেন, আম্মু আমাকে ফোন করে জানিয়ে দিও কি খাবে। বাবা ফেরার পথে নিয়ে আসবে। ওরও বাধ্যমের মতো হেসে মাথা দুলিয়ে বলেছে, বিকালে বলে দিব। আনোয়ার সাহেব হাসি মুখে ভাইদের সাথে বেরিয়ে গেলেন। তন্ময় ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ব্যাগ হাতে। ওর উৎসুক চোখে চেয়ে আছে। তন্ময় জানে কেন এই উৎসুক ভাব। তারা সবাই জিজ্ঞেস করুক, এতে মন ভরে না। তন্ময়েও যে জিজ্ঞেস করতে হবে মহানারী কি খাবে। অবশেষে কাছে এসে ওর মাথা ছুঁয়ে নরম কণ্ঠে শুধায়, কি খেতে ইচ্ছে হচ্ছে, কি আনবো? ওরও হাপুস না নিচে খেতে না, ঘুরতে যেতে ইচ্ছে করছে। তন্ময় হাত ঘড়িতে নজর বোলায়, আজ 4টায় মিটিং আছে, দ্রুত ফিরতে হলে 2টায় লাঞ্চ করতে হবে, বিকালে তৈরি থাকিস। ওর খুশিতে আত্মহারা, দুহাত সংকোচন নিয়ে জড়িয়ে ধরে তন্ময়ের বাম হাত। তন্ময় আর চোখে শুধু চায়, কিছু বলে না, বলার সাহসও নেই। ওরও সেভাবেই দুয়ারের দিকে এগোতে শুরু করে। পেছনে থেকে দুজন দেখে আঁচলে মুখ গুজে বাড়ির 3 গিন্নি, 3জনই রান্নাঘর থেকে উকি দিয়ে আছে। ফেব্রুয়ারি মাস, শুক্রবার, আজ 14 তারিখ, ভালোবাসা দিবস। তন্ময় বসে আছে বাগানে। সকালের মিঠে ঝলমলে রোদ্দুরে সে ছুঁয়ে আছে বাগানের ফুলগুলো, প্রজাপতি উঠছে মিহিভাবে। মেয়ের জামাই এসেছে যেহেতু, তাই রান্না বান্না তোড়জোড় করছে সকলে। আজ আসছে আয়ন আর সাবিয়া সকাল সকাল এই বাড়িতে বেড়াতে। অরুকে নিয়ে সাবিয়া বেরিয়ে আসতে দেখা গেল। এই সময়ে অরুর হাত ধরে রেখেছে শক্ত করে। অরুর 5 মাস চলছে, পেট দৃশ্যমান রূপে বড়। তাকে সিঁড়ি বেয়ে নামতে দেওয়া হয় না, একা কোথাও যেতে দেওয়া হয় না। সবাই নজরবন্দি করে রেখেছে এক প্রকার, বিশেষ করে তন্ময় আজকে অফিসে বেশ কিছুক্ষণ থাকে না। আজকাল চেষ্টা করে বাসায় সবটা কাজ করে ফেলার। এই বছর যে সে ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে যাবে না বলে জানিয়েছে। এতে অবশ্য মোস্তফা সাহেব খুশি হয়েছে। তন্ময়কে মাথায় তুলে দেখে হস্তদন্ত কদমে ছোটখাটো রমণীকে। ওর চঞ্চলতার কোমরে বলতে ভুল হয়, সে চঞ্চল হতে পারছে না। বাড়ির সকলে তার উপর 1000 খানেক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তন্ময় শীতল দৃষ্টি দেখে অরুর হাঁটার গতি কমায়, কচ্ছপের মতো ধীর পায়ে হেঁটে যাওয়ার প্রচেষ্টা করে। এতে তন্ময় সন্তুষ্ট হয়, দৃষ্টি ফিরিয়ে নেয়। ফের আয়নের সাথে আলাপে মগ্ন হয়। আয়ন ভাইয়া, আপনি কত রোমান্টিক, কি সুন্দর আপুকে ফ্লাওয়ার বুকে এনে দিয়েছেন। আয়ন আর চোখে তন্ময় দিকে চেয়ে ফাঁকা হাসলো। প্রত্যুত্তরে তার বলার সাহস নেই। ওরও তুমি চাইলে আমি কিনে দিতে পারি তোমাকেও একটা। নির্ঘাত তন্ময় চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। অগত্যায়ন চুপ রইল। সাবিয়া হাসছে। ওরও আর চোখে চায় তন্ময়ের প্রতিক্রিয়া দেখতে। কোনো ভাবন্ত না দেখে চোখ ফোলায়, ফিরে গিয়ে বসে তন্ময়ের পাশে চেয়ারে। তবে হাল ছাড়ে না, ফের বলে, আমাকে দেখাবে ওই ফুলের তোড়াটা, কি সুন্দর গোলাপ। সাবিয়া হাসিটুকু গিলে নেয়, বলে অনেকগুলো ফুল মিলালেও বানানো ছিল। ওরও ফের হাপিত্তেশ করে ওঠে মুগ্ধ গলায়, আয়ন ভাইয়া কত রোমান্টিক। আয়ন ঢোক গিলে মনে মনে ওরুকে আচ্ছা রকম বকে। তাকে কেন ফাঁসাতে হবে? বললেই তো হয় তারও ফুলের বুকে চাই। ওর মুখ ফুলিয়ে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় চেয়েছিল মেয়েটার হকচকি
ওঠে সামান্য, পিটপিট করে চোখ দুটো মিনমিন করে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? মিথ্যে তো বলিনি, সত্যি তো বললাম। তন্ময় স্বাভাবিক গলায় বলে, আমার চেয়ে না। ওর ভেঙচি কাটে। তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে হাসিটুকু গিলে ফেলে ফের। আমার চেয়ে রোমান্টিক না, প্রমাণ তো সামনেই। ওরও আশ্চর্য হয়ে চতুর্দিকে দৃষ্টি ঘুরায়, কই কিসের প্রমাণ? কিছুই তো নেই। তন্ময় তাকায় ওরুর পেটের কাজটায়, ওরও দৃষ্টি অনুসরণ করে নিজের পেটে তাকায়। ফুলো পেট, কিসের প্রমাণ? ওরু অবুঝের মতো কিছুক্ষণ পলক ফেলে, পর মুহূর্তে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে যায়, তাকায় তন্ময়ের চোখে। তন্ময় তখন ভুরু তুলে তাকিয়ে আছে তার ওই দিকে। করেই মাইন শব্দ করে হেসে ওঠে, শব্দ করে ডেকে বলে, এই যে ফাইজার বাবা, ভালো আছেন? মন মেজাজ ভালো? দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় ঘুরিয়ে কেবল সিগারেট ঠোঁটে চেপে ধরেছে। অন্যদিকে রিয়ান হকচকিয়ে ওঠে, প্রশ্ন করে, ও ভাই, কি মিস করলাম? ফাইজাকে? মাহিন হাসতে হাসতে বলে, কি আবার? তন্ময় সৈয়দ আশ্চর্য হয়ে পড়ে, আপদ মস্তক নির্বিকার তন্ময়কে দেখে বলে, এত ফাস্ট? এই তো বাসাটুকু করতে চাচ্ছিলি না? বিড়ালের মতো লেজ আকাশে তুলে মাছের থেকে মুখ ঘুরিয়ে রেখেছিলি। আমারও তো জোরপূর্বক মাছের সামনে সার্ভ করে খেতে বাধ্য করলাম। আমরাই তো সব কিছুর বন্দোবস্ত করে দিলাম, অথচ এখন দেখি তলে তলে অনবরত বাচ্চার নাম ধরা ডিসাইড করে ফেলেছিস, তাও আবার দুটো। আশ্চর্যজনক। ইব্রাহিমের হাতের জুসের গ্লাস, সেই গ্লাস মুখে দিয়ে ভয় পাচ্ছে, দেখা যাবে খেতে ইচ্ছে হচ্ছে, এমন সময় কিছু বলে বসবে, তার মাথায় জুস উঠে গেছে, কাশতে কাশতে জীবন যাবে তার। এমন অভিজ্ঞতা হাজারখানেক হয়েছে তার ইতিমধ্যে, তাই আর রিস্ক নেওয়ার প্রশ্নই আসে না। এই অসভ্যতার মধ্যে শান্তভাবে খাওয়াও বিলাসিতা। বিড়বিড় করে এই যাত্রায় এখনো জানিস না দেখছি, শালার লাগতো খোদাই করা স্বর্ণ। অরুর আলট্রাসোনোগ্রাফিতে যমজ বাচ্চা ধরা পড়েছে, এই ঝটকায় প্রেগনেন্ট করিয়েই তো ফেলেছে, তাও আবার দুটো বাচ্চা। তন্ময় থমথম চোখে ইব্রাহিমের দিকে চাইতেই ইব্রাহিম মুখ ঘুরিয়ে চুপসে যায়। রেস্টুরেন্টের ছাদে তখন বেশ শোলগড়, মানুষজন, বন্ধু তারা বসেছে পূর্ব দিকের 4টা টেবিল জুড়ে। ছড়িয়ে ছিটিয়ে বসা ভরা মজলিসের মধ্যে হইচই করছে সবগুলো, উচ্চ স্বরে শুনে যাচ্ছে, সবাই চাইছে এদিকটায়। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে শুধায়, তোরা বাসায় যাবি না? ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 40-এ। 40 মিনিট ধরে এই বাদরগুলো তাকে আটকে রেখেছে। নিহাতি বন্ধু বান্ধবের আকতি মিনতির রক্ষার্থে সে হাজির হয়েছিল। রিয়ান তখনও কৌতূহলী হয়ে আছে জানতে, না হয় বুঝার, তবে এই নাম রেখেছে। ভবিষ্যৎ দেখেছিলি নাকি যে দুটো হবে? মাহিন ফের খিলখিল করে হেসে ফেলে, হাসতে হাসতে বলে, আমাদের অরুরানি রেখেছে, ছেলে হলে ফায়াজ, মেয়ে হলে ফাইজা। এখন ছেলে মেয়ে দুটোই হচ্ছে, তাই নাম অলরেডি ফিক্সড। সুহানি তন্ময়ের চোখটা দিকে তাকিয়েছিল, ফোন নিয়ে ওর ছবি দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। মেয়েটা মুখ ফুলে গেছে, শরীরও বেশ পরিবর্তন হয়েছে, এক অদ্ভুত সৌন্দর্যে সে ছুঁয়েছে সম্পূর্ণ ওকে জুড়ে। সৈয়দ আবদার করে, এ বেলায় বাসায় একদিন খাওয়া দাওয়া দে না দোস্ত, ওরকে একটু দেখি, ছবিতে কি মিষ্টি লাগছে, একদম নাদোষ নদোষ। তন্ময় প্রত্যুত্তরে কটকট করে শোনায়, না দেখানো না। রিয়ান ঠোঁট ফোলায়, আমার ডার্লিংকে একটু দেখতে দিবি না? তন্ময় কালো মুখ দেখে কতটুকু পূর্ণ করতে পারল না, সাহসও পেল না, রিয়ানও আর পায় না, অগোচরে মুখ বন্ধ করে ফেলে। একটু ডার্লিং ডাকলে কি এমন হয়েছে? তন্ময়টা যাচ্ছে তাই। ভোরের মিঠে মিঠে রোদ্দুরে সে ছুঁয়ে দিচ্ছে বেলকনির ফ্লোর। দুটো পাখি এসে ঘুরেছে এদিক ওদিক জুড়ে। বেলকনির রেলিংয়ে ঝোলানো ফুল গাছগুলো কিছুক্ষণ আগে জাবেদা বেগম পানি দিয়ে গিয়েছেন। পানির স্পর্শে এসে ভেজাটে ফুলগুলো দারুণভাবে ফুটে উঠেছে। ফুলের পাপড়ি থেকে টুপটুপ করে এখনো পানি ঝরছে। তন্ময় বাথরুম থেকে বের হয়ে আসতেই সবেমাত্র এসে দাঁড়িয়েছিল বেলকনিতে। গলায় রাখা তোয়ালেটা বেশ অবহেলার ভঙ্গিতেই মাথার চুলগুলো মুছে নিচ্ছে। দৃষ্টি গিয়ে থমকেছে বাগানের দক্ষিণ দিকটায়। সেখানটায় এই সাত সকালবেলায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে শাহজাহান বাড়ির বেশ কিছু সদস্য। তাদের সবার দৃষ্টি গর্ভধারিণী অরুর ওপর। অরু 6 মাস চলছে, মাসের তুলনায় পেট অস্বাভাবিক বড়। কিছুদিন আগে আল্ট্রাসাউন্ড রিপোর্ট যমজ বাচ্চা ধরা পড়েছে, একটি ছেলে অপরটি মেয়ে। এরপর থেকেই বাড়ির
এক থমথমে পরিবেশ তৈরি হয়েছে। আনন্দের মধ্যে সবাই চিন্তায় অশান্ত হয়ে গেছে। অরুর বয়স কম, অল্প বয়সী, প্রেগনেন্সির মধ্যে আবার যমজ বাচ্চা। ও যে তাদের হাতে নুনির পুতুল। এই পুতুল যমজ বাচ্চার মাতৃত্বের স্বাদ আদতে নিতে পারবে তো? তন্ময় নিজেও দুশ্চিন্তায় আজকাল ঘুমোতে পারছে না। আজ কটা দিন ধরে বেশ বড্ড বিচলিত। এত অশান্তি লাগছে ভেতরে। বাবার হওয়ার আনন্দটুকু সে উপভোগ করতে ব্যর্থ হচ্ছে। যমজ বাচ্চার ডেলিভারি প্রসেস আতঙ্কজনক, ডিফিকাল্ট, বেশ হাই। তন্ময় ডাক্তার থেকে নিপুণভাবে জেনেছে অসহায় লাগছে তার। বাড়ির বুর্জকদের অবস্থাও তন্ময়ের মতো নেই। কাছাকাছি জাবেদা বেগম আর সুমিতা বেগম অরুর পেছনে লেগে থাকেন 24 ঘন্টা। ওর প্রতিটা পদক্ষেপ যেন তাদের ইশারায় ফেলতে হবে। অরু পড়েছে মহাবিপদে। চঞ্চল সেই গৃহবন্দী হয়ে থাকবে কিভাবে? সাথে এক একটা কদম তাকে গুনে গুনে ফেলতে হয়। গতকাল রাতে সে তন্ময়ের কাছে আহ্লাদি স্বরে নালিশ জানিয়েছে। তন্ময় শুনিয়ে বেশ মনোযোগ সহকারে তাকে শোনা পর্যন্ত তাকে শুনিয়েছে বেশ মনোযোগ সহকারে, তবে শোনা পর্যন্তই। নালিশ কানে তোলেনি সে। সেই ব্যাপারটা দেখে অরুর মুখ ফুলিয়ে আছে। কথাবার্তা বলছে না, অল্পতেই মুখ ভার করে কাঁদছে। অভিমান হয়েছে মেয়েটার। ডাক্তার বলেছে এই সময় এই অনুভূতিগুলো ঘূর্ণিঝড় বয়ে নিয়ে যাবে। আর তা ওর পাশেই শাহজাহান তন্ময়ের ওপরেও। মোস্তফা সাহেব গম্ভীর মুখে চেয়ে আছেন শূন্যে, যেন জগৎ সংসারের ওপর তার অতিষ্ঠ নেমে এসেছে। খুব শীঘ্রই বেরিয়ে পড়বেন অজানার উদ্দেশ্যে। হাতে তার চায়ের কাপ, গরম চা থেকে এখনো ধোয়া উঠছে। সুমিতা বেগম মাত্রই দিয়ে গিয়েছেন। তন্ময় এসে বসতেই ভদ্রলোক পাশে থেকে কফি নিয়ে এসেছে এক মগ। হাতে ল্যাপটপটা রেখে টেবিলের ওপর পায়ের ওপর পা তুলে চায় অদূরে। অরু ফুল গাছে পানি দিচ্ছে। পাশে রবি দাঁড়িয়ে আছে, দীপ্ত প্রজাপতি ধরছে ব্যাকুলতায়। তন্ময় এদিক ওদিক চেয়ে কফির মগে চুমুক বসায়। মৃদু বাতাস বইছে, পাখি ডাকছে। দরুন এক সময় তন্ময় উপভোগ করছে বলে মনে হচ্ছে। পূর্বের বাবা নামক দুঃসম্পর্কিত শ্বশুর ক্যাটক্যাট কণ্ঠে বলে ওঠেন, খুব আমোদে কফি খাচ্ছ দেখছি। তন্ময় জানে তার পিতা মহাশয় কি নিয়ে তার উপর বিরক্ত। দুটো বাচ্চা তো তন্ময়ের কাণ্ডে আসেনি, আল্লাহ ইচ্ছাতে এসেছে, তাই নয় কি? কিন্তু এই ভদ্রলোক এই বিষয় নিয়ে তন্ময়ের ওপর চটে আসছে। আশ্চর্য। কেঁদে কেঁদে খাবো? তন্ময় সরল প্রশ্নে বিরক্ত হলো মোস্তফা সাহেব। ক্ষীণভাবে চোখ রাঙান, তেলে বেগুনে জ্বলে ওঠেন। না, কেঁদে কেঁদে কেন খাবে? হেসে হেসে খাও। তন্ময় ফের মুখে চুমুক বসায়। নির্বিকার কণ্ঠে বলে, হাসতে ইচ্ছে করছে না আপাতত। তোমার হাসি আসলে ধার দিও বাবা, তোমার জন্য না হয় একটু হেসে হেসে কফি খাবো। মোস্তফা সাহেব থমথম মুখখানারও থমথমে হয়ে গেল। নাক ফোলালেন। বিরক্তিতে মুখ ভোতা করে বাঁকা চোখে চেয়েছিলেন ছেলের দিকে। তন্ময় যেন বাবার ওই ধারালো দৃষ্টি দেখেই দেখল না। ভদ্রলোককে সুযোগ দিল তাকে পেয়ে বসতে। মোস্তফা সাহেব মিনমিনে গলায় আওড়ালেন, দামড়া ছেলে, তুমি কিছুই তো বুঝো নাই। গাফিলতি দেখো কি পরিমাণ বাড়িয়েছ। তন্ময় যেন শুনেও না শোনা, তবে প্রত্যুত্তর করবে না করেও করে বসলো শেষমেশ। তুমি দাদা হচ্ছ। মোস্তফা সাহেব কথাটুকু বুঝতে সময় লাগে। গুরু গম্ভীর মুখে কিছুক্ষণ ছেলের উদাস মুখপানে চেয়ে রন। অবশেষে তিনি হনহনিয়ে উঠে চলে গেলেন। পিতা নামক দুঃসম্পর্কিত শ্বশুরকে বিরক্ত করে তন্ময় মন ভালো হয়ে আসে অনেকটা। সে বেশ আরাম করে কফিতে চুমুক বসাতে বসাতে অরুকে দেখে। মেয়েটারে যাওয়া ফুল নিয়ে হাউতাস করতেছে। রুবি সান্ত্বনার বলি আওড়াচ্ছে। এ যাত্রায় ফিরে যায়। তন্ময়ের চোখে চোখ পড়তেই মুখ ভেঙচায়। মাথা ঘুরিয়ে ফের ফুল দেখতে ব্যস্ত হয়। ও কি জানে ওইভাবে মুখ ভেঙালে তন্ময়ের ভেতরে একটা কেমন হয়, তছনছ হয়ে যায় ভেতরটা। জানে না, জানার কথাও না। ওর সিঁড়ি পাশের ঘরে ফাঁকা করা হয়েছে ওর জন্যে। কমাস ধরে এই রুমেই সে থাকে। তন্ময় ঘুরে ফিরে এই রুমেই পাওয়া যায়। আজও ব্যতিক্রম না। ওর বিছানার অন্য পাশে গিয়ে গাল ফুলিয়ে বসে আছে। রাতে খাবার খায়নি এখন অবধি। ঘড়ির কাঁটা ঘুরছে 9টায়। তন্ময় হাত ঘড়ি খুলে রাখতে গিয়ে ডাকে, ওরু খেতে আয়। ওরু আর ঘুরে বসে, পিঠ দেখিয়ে আড়াল করে, খাবো না। তন্ময় ওর দিকে এগোতে নিয়ে শুধায়, কেন খাবি না? ওরু প্রত্যুত্তরে বাঁকা, আপনার জানা লাগবে না। তন্ময় সে দাঁড়ায় ওরুর সামনে। গাল দুটো রক্তিম হয়ে আছে। ফুলো ফুলো গাল দুটো আবার কেমন ফুলিয়ে রেখেছে টমেটোর মতন। চুলে তেল দিয়ে দুটো বেনুনি গেঁথে দিয়েছে জাবেদা বেগম। দেখতে বাচ্চা বাচ্চা লাগছে। এই বাচ্চার পেটে নাকি আবার দুইটা বাচ্চা। ভাবতে তন্ময়ের মেরুদণ্ড বেয়ে শিহরণ ছুঁয়ে যায়। সে অনুভূতি বড্ড অদ্ভুত।
তার পুরো পৃথিবীটাই যেন শুধু ওর সামনে এসে থমকে গেছে। সে পকেটে হাতড়ে পাইলের বক্স বের করে। কিনেছিল গতকাল রাতেই ফেরার পথে। মেয়েটা অভিমান করে কাছে আসেনি, দেবারও সুযোগ হয়নি। এবার এসে তন্ময় বসে অরুর পাশেই। বক্স থেকে পাইলটা বের করে আলতোভাবে অরুর পাটা বিছানায় রাখে। পাইলটা পরিয়ে দেয় খুব যত্ন করে। অরু ফ্যাল করে চেয়ে থাকে তার দিকে, চোখে কত শত প্রশ্নের বান। এই প্রশ্নের বান এড়িয়ে তন্ময় ফের উঠে দাঁড়ায়, আর একটা কথাও বলে না। হঠাৎ করে কোমর বেঁকে অরু পাঁচকলা কোলে তুলে নেয়। অরু হকচকে ওঠে, অস্পষ্ট আর্তনাদ। দ্রুত ঝাপটে ধরে তন্ময়ের গলা। সে কি ভারী, এই তাকে মানুষ কিভাবে তুলতে পারে? তন্ময় ইতিমধ্যে এগোতে শুরু করেছে দরজা দিয়ে। অরু প্রথমে আশ্চর্য হয়, রুম থেকে বেরোতেই দেখে বিচলিত হয়ে ওঠে। কই নিচ্ছে? নামান, বাইরে সবাই আছে। তন্ময় কি শুনলো? বোধহয় না। খুবই বিরক্তিতে কদম এগিয়ে নিচের মতোই। অরুর চোখ মুখে আতঙ্ক, লজ্জায় বুঝে নিয়েছে। শক্ত করে ধরে রয়েছে তন্ময়ের গলা। লিভিং রুমে উপস্থিত সকলের মুখ হা হয়ে আছে। মোস্তফা সাহেব হাত থেকে বাদাম পড়ে গেলেন। আনোয়ার সাহেব থমথম খেয়ে চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। তন্ময় কোথাও চায় না, সোজা ডাইনিং এর চেয়ারে বসিয়ে দেয় অরুকে। জাবেদা বেগম বেকুবের মতো দাঁড়িয়েছিলেন এহেন দৃশ্যে। তন্ময় বলে, ওকে খেতে দাও। যেন হুশ আসে জাবেদা বেগমের। তিনি আমতা করে, ও হ্যাঁ দিচ্ছি, তুইও বস। ওর মাথা নত করে রেখেছে। রীতিমতো লজ্জায় মেয়েটা এইটুকুন হয়ে আছে। তন্ময় পাশে চেয়ার টেনে বসে সবলীলভাবে খেতে। আগে বাড়িয়ে দেয় অরুর প্লেট, অথচ পেছন থেকে চোখগুলো বড় বড় করে দেখছে দুজনকে। অক্টোবর মাস, সময় ঠিক ভোর 4টা। এখনো ফজরের আজান পড়েনি, সম্ভবত কিছুক্ষণ বাদে পড়বে। রিনঝিন বৃষ্টি হয়ে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম দিকে ঝুম বৃষ্টি মিনিট 5-এর মধ্যে নেমেছিল বটে, তা অবশ্য বেশ কিছুক্ষণ স্থায়ী হয়নি। বাইরেটা অন্ধকারে ডুবেছে। মেঘলা গুমোট আকাশে খুব কাছে গিয়ে একটা প্লেন যাচ্ছে। প্লেনটি রীতিমতো নেমে আসছে ধরণীর বুকের কাছে। আকাশের বুকে যতটা দূরে আসা যাচ্ছে সম্ভব ততটা দূরে। ছমছমে বাতাসের স্রোতে বৃষ্টির ফোঁটা, বেরোয়া গাছের পাতা। হাসপাতালের সামনে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। হাসপাতালের সদর দরজার সামনে লাঠি হাতে দাঁড়ানো দারোয়ান দুইবার সন্দেহ চোখে গাড়ি আপাতমস্তক দেখে নিল। এই তো এসে জানান দিল। কালো কাচের টোকা দিয়ে বলে। এদিকে বাইরে থেকে স্তব্ধ দেখতে গাড়িটির ভেতরে তর্ক বিতর্ক চলছে এক নাগাড়ে। এ সময় মাহিন হুলস্থুল করে গাড়ি থেকে বের হয়। রিয়ান ওর শার্টের কলার টেনে ধরে ফের সিটে বসিয়ে দেয়। এরকম জোরপূর্বক মাহিন মহা বিরক্তি হয়। তিক্ত মেজাজে দেখিয়ে বলে, তোদের যাওয়া লাগবে না, তোরা ঘুমা, তোদের তো আটকাইছি না, আমারে যেতে দে রে বাপ। সুহানির মাথা ধরেছে ভীষণ, চোখ দুটো ছোট হয়ে আসছে তার। রীতিমতো কাঁচা ঘুম ভেঙে ফেলায় ভোর সকালে দিক বিদিক ভুলে বাড়ি থেকে একই পোশাকে বেরিয়ে পড়েছে। এক পর্যায়ে চশক্তক শব্দ করে ধমক দেয়, ভাই মাথাটা একটু কাজে লাগিয়ে ভাব প্লিজ, গাধার মতো কর্মকাণ্ড করিস না। এখন তন্ময়ের ফ্যামিলি টাইমিং ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। এ সময় আমরা আউটসাইড গিয়ে উপস্থিত হলে তারা ডিস্টার্ব ফিল করতে পারে। তারপরও ইতিমধ্যে শাহজাহান বাড়ির সব ঢুকেছে হাসপাতালের ভেতরে। ওটির বাইরে ফাঁকা জায়গা আছে কিনা সন্দেহের ব্যাপার। মাহিনের গুরুত্ব ভঙ্গিতে গোমরা মুখখানা বড্ড সরল দেখায়। সে খুব করে ভেতরে যাইতে চায়, বন্ধুর কি অবস্থা নিজে দেখতে চায়। ওরও সেই কখন ওটিতে নেওয়া হয়েছে, এখনো খবর শোনা হয়নি। মাহিন বিড়বিড় করে বলে, আরেকজন মাত্র একজন গেলেই কিছু হবে না, তোরা বস, আমি গিয়ে তোদের আপডেট করব। রিয়ান ভূতের মতো চিৎকার করে, ভঙ্গিতে হেসে চোখ মুখ বড় করে বলে, তুই বস তাহলে, আমি গিয়ে তোরে আপডেট করব। সৈয়দ বন্ধুদের কর্মকাণ্ডে আশ্চর্য না হয়ে পারে না। বদমাশগুলো সব বিষয়ে সবখানে ঝগড়া করাই লাগবে। এখন একটা ব্যাপারেও সে অসন্তোষ গলায় চিৎকার করে ওঠে, তোরা এসব পরে করবি, প্লিজ প্লিজ, একটু দোয়াদরুদ কর। ওরও ডিফিকাল্ট ডেলিভারি হচ্ছে, বুঝছিস না তোরা? দুটো বেবি তো এভাবে আকাশ থেকে টপকে পড়বে না। আমি তো ভেতরে গিয়ে তন্ময়কে না দেখেও বলতে পারবো ও লিটলি পাগল হয়ে যাচ্ছে বোধ হয়। কথাগুলো ওর মুখ থেকে বেরোতে গাড়ির ভেতরটা নিস্তব্ধতায় ভেঙে পড়ে। থমথমে পরিবেশটা হালকা কেশে মাহিন আলগোছে দুহাত তুলে মোনাজাত ধরলো, বিড়বিড় করে দোয়া দরুদ পড়তে শুরু করলো। অসভ্য
ভদ্রভাবে রিয়ানও একই কাণ্ড করতে লাগলো সভ্য ভদ্র সেজে। সৈয়দের মুখের ভেতরটা তেতো হয়ে এলো, নীল হলো মুখ। আশ্চর্য হয়ে নিঃশব্দে চোখ দুটো ঘুরিয়ে জানালা গলিয়ে বাইরে তাকালো। আকাশ মেসেজের রিপ্লাই করছিল 4 মিনিট আগে। ওর নর্মাল ডেলিভারি হবার সম্ভাবনা একদমই নেই। অবগত বেগতিক যমজ বাচ্চার একটি বাচ্চার অবস্থা উল্টো, বাধ্যগত সিজার করতে হবে। একই মুহূর্তে তন্ময়ের মানসিক অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা নয়। তার বন্ধু দুর্বলতা হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তার এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এই সময় চেয়েও তারা বন্ধুর পাশে থাকতে পারছে না। দূর থেকে অনুসরণ করতে হবে। সবকিছু একটি নির্দিষ্ট সীমার মধ্যে আছে, তবে প্রয়োজন নেই সীমাবদ্ধতা ভেঙে ফেলতে। তাদের দ্বিধাও নেই, আর ধৈর্য সহকারে বসে থাকতে হবে। এই ওটির সামনে করিডোরে শাহজাহান বাড়ির প্রত্যেকে বিদ্যমান। ছোট দীপ্ত অব্দি বাড়িতে থাকতে রাজি নয়। কান্নাকাটি করে আকাশের সঙ্গে চলে এসেছে প্রায় নিঃশব্দে। আকাশ অবশ্য বারংবার বলে কই নিয়ে এসেছে কোনো প্রকার হই হুল্লোড় প্রশ্নবালি করা যাবে না। দ্বিত বেশ বুঝদারের মতো বাচ্চা মানুষ, আজ একটি শব্দ উচ্চারণ করেনি। ওর মধ্যে চঞ্চলতা নেই বললেই চলে। পুতুলের মতো চুপচাপ একত্রিত হয়ে মুখের সামনে ধরে বসে আছে, মোনাজাত করছে ঠিক। তবে ওর ছোট্ট ছোট হাত দুটো শোকহত ব্যক্তি ঘুরে ফিরে সকলে চিন্তামগ্ন মুখ দেখতে ব্যস্ত। পরিস্থিতি থমথমে, বাইরের হাওয়ার মতোই গুমট শীতল। মোস্তফা সাহেবের বয়স হয়েছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। পরপর ভদ্রলোক চিন্তিত মুখে গভীরভাবে দাঁড়িয়েছিলেন ঘণ্টাখানেক ধরে। এই পর্যায়ে একমাত্র ছেলের নারাজি দেখে বাধ্যপ্রকার হয়ে বসেছেন। আনোয়ার সাহেব পায়চারি করছেন অস্থির ভঙ্গিতে, বারবার করে চাইছেন ওটির দিকটায়। সুমিতা বেগম এক কোণে বসে মুখে আঁচল গুজে কাঁদছে। সেই কান্না জাবেদা বেগমের চোখ দুটো ছলছল করছে। মুফতি বেগম সামলে নেবার চেষ্টা করছে কান্নারত সুমিতা বেগমকে। ওহি সাহেব ইশারায় আকাশকে একত্রে এক জায়গায় নিয়ে দাঁড়ায় তন্ময়ের পিছু। তন্ময় বসেনি, বসছেও না। আরাম করে বসার মতো বোধ হয় বুঝি ওর মধ্যে নেই। সে হাসপাতালে ঢুকেছে অবধি এখনো 2 পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। নিষ্ঠুরভাবে কাঁপছে তার হাত জোড়া। তার এলোমেলো ঘন কালো চুলগুলো কপালছি অবিনষ্টভাবে পড়ে আছে। রক্তিম চোখ দোড়া দৃষ্টি নিবদ্ধ ওই বন্ধ ওটিতেই। আকাশ কাঁধে হাত রাখতেই তার হেলদোল হলো না। মস্তিষ্ক জুড়ে বারবার ডাক্তারের কথাগুলোই পুনরাবৃত্তি হচ্ছে। ক্রিটিক্যাল সিচুয়েশন, একটি বাচ্চার পজিশন উল্টা, সার্জারি বাধ্যতামূলক। সে বাক্যগুলোর ওজন যেন অতিমাত্রায় বেশি ছিল। তন্ময়ী ওজন নিতে ব্যর্থ হচ্ছে, ভাঙছে পুড়ছে নিজের ভেতরের সবটুকু। এই মুহূর্তে অনেক কিছু নিয়েই তার ভয় হচ্ছে, ভীষণভাবে ভয় হচ্ছে। নিজের অজান্তে সে ভয় থেকে জন্ম নিচ্ছে অনুশোচনা। কোনোভাবে এই বিশ্রী চিন্তাভাবনাগুলো সরিয়ে ফেলা যাচ্ছে না। বারংবার মনে হচ্ছে ওরকে গভীরভাবে নিজেকে খুব কাছে টেনে নেওয়াই বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল তার। না হলে কি আর এমন পরিস্থিতিতে দাঁড়াতে হতো? ওর জীবন, তার বাচ্চাদের জীবন আজ ঝুঁকিতে পড়তো না। তার নিজেকে এই যে দোষী লাগছে, নিজের ওপর এতটা ক্রোধ হচ্ছে, এতটা অসহনীয় অনুভূতি এর আগে কখনো হয়নি তার। দুমড়ে মুচড়ে যাওয়া হৃৎপিণ্ড ব্যথা সহ্য করতে বাধ্য করছে তাকে। ক্রমান্বয়ে রক্তিম হয়ে আসা চোখ দুটো এবেলায় তন্ময় বুঝে নেয়, চোয়াল শক্ত করে। আকাশ ভরকে গিয়ে তন্ময়ের এ রূপে স্তব্ধ মিহিসরে আওড়ায়, শান্ত হ ভাই, এভাবে ভেঙে পড়িস না, কিছু হবে না আমাদের। ওর বাবুদের একটু শক্ত হ। ছেলেটার অবস্থা বুঝে মোস্তফা সাহেব উঠে এগিয়ে আসেন এদিকে। আকাশ পিছনে যায় চাচুকে দেখে, আশ্বস্ত করতে যায় আনোয়ার সাহেবকে। মোস্তফা সাহেব এসে দাঁড়ান ছেলের পাশে, ডান হাত আলতোভাবে কাঁধে রাখে। তন্ময় চোখ খোলা ঠিকই, তবে রক্তিম চোখ দুটো আড়াল করতে মাথা নত করে রাখে। ছেলের মুখ সচক্ষে না দেখে যেন দেখে নিয়েছেন মোস্তফা সাহেব। ছেলের কাজ চাপড়ে দিয়ে আহ্লাদি ভঙ্গিমায় বলেন, এখনই এমন ভেঙে পড়লে হবে বাবা? এখনো তো স্ত্রী দুদুতোর সন্তানকে সামলানো বাকি তোমার। সারা মাসের ভয় আতঙ্কের এমন তাণ্ডব যেন ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তন্ময় আশ্চর্যভাবে ডুকরে ওঠে, ঠোঁটে ঠোঁট টিপে উগলাস গলায় কান্না দমিয়ে রাখে। চোখ তুলে যায় বাবার চোখে। মুহূর্তে বাম চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে
সে আওড়ায়। আমি তো চাই বাবা। মোস্তফা সাহেব চোখ জোড়া ছলছল হয়ে ওঠে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে ছেলের বাম হাত আঁকড়ে ধরে চোখের জলটুকু মুছে আহত গলায় বলে, যা চাও তাই হবে ইনশাল্লাহ। তন্ময় সময় নিয়ে বাবার সাথে ভিড় করে বলে, ইনশাল্লাহ। আনোয়ার সাহেব এসে দাঁড়ায় বড় ভাইয়ের সাথে। ভাইপোর পাশে তিনজনে চেয়ে আছে ওটির দিকে। লাল বাতি জ্বলে যাচ্ছে, এটি নেবার নামমাত্র নেই। তা নেবার অপেক্ষাতেই সবাই। তখনই জ্বলতে থাকা লালবাতি নিভে যায়। পরপরের দরজা হুট করে খুলে ভেতরে থেকে মোস্তফা সাহেব আনোয়ার সাহেব দ্রুত বেগে এগোয়। তন্ময়ের পা দুটো যেন ফ্লোরে চুম্বকের মতো আটকে আছে, নসর হচ্ছে না একটুও। পুরো তার সত্তা স্তম্ভ বিমর। ভোরে আটসাট হয়ে ভেতরটা সামনে সম্ভবত হয়ে ভেতরটা তছনছ হচ্ছে। তবে পৃথিবী যেন ধসে পড়বে এই মুহূর্তে। সেই মুহূর্তে দুটো সাদা ইউনিফর্ম পরিহিতা নার্স বেরোতে দেখা গেল। দুজনের কোলে শুভ্র রঙের তোয়ালতে পেঁচানো শিশু। তন্ময় ভেজা চোখে সেই শিশু দুটোকে দেখে। এ যাত্রায় পাজরা চালালো খুব দ্রুত। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হওয়া সত্ত্বেও দ্রুত পায়ে ওটির ভেতরে চলল। ডাক্তার ঠিক সে সময় বেরিয়ে আসলেই মুখোমুখি হয়ে পড়ে। তন্ময়ের চোখ মুখ দেখে ভদ্রমহিলা বিনয়ের সাথে হেসে বলে, শান্ত হন মিস্টার, আপনার স্ত্রী এবং বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখনো চেতনা ফেরেনি, ঘণ্টাখানেকের মধ্যে চেতনা ফিরবে, আমরা আশাবাদী। চেতনা এলে আপনি দেখা করতে পারবেন আপনার স্ত্রীর সাথে। নার্স দুজনকে ঘিরে ধরলেন শাহজাহান বাড়ির সব সদস্য। নার্স একজন মিহিসরে জিজ্ঞেস করলেন, বাচ্চার বাবাকে? মোস্তফা সাহেব টলমলে চোখে ছেলের দিকে চাইলেন। তন্ময়ের হাত কাঁপে কণ্ঠ। কোনো রকম অস্পষ্ট অপ্রস্তুত গলায় বলে, আমি। নার্স দুটো প্রথমত সন্তানের পিতা অর্থাৎ তন্ময়ের দিকে বাচ্চা নিয়ে এগিয়ে যায় কোলে নেবার জন্য। তন্ময় বিষময় চেয়ে আছে পুতুলের মতো চোখ বুজে থাকা বাচ্চাদের দিকে। তার সন্তান আর ওর সন্তান, তাদের সন্তান। এই অনুভূতি এক মুহূর্তে নির্বিকারভাবে অনুভব করার মতো নয়। রীতিমতো তার হৃৎপিণ্ড লাফাচ্ছে, সর্বাঙ্গ উত্তেজনায় কাঁপছে, চোখ দুটো জলে থই থই। আনোয়ার সাহেব কান্না আসছে, হাসছেন। তন্ময়ের দিকে চেয়ে উচ্চকণ্ঠে বললেন, দ্রুত কোলে না নিলে কিন্তু আমি নিয়ে নেব। তন্ময়ের টনক নড়ে, সে দ্রুত দুহাত বাড়ায় বাচ্চাদের মতো। শেষে নার্স দ্রুত প্রথম বাচ্চাটিকে তন্ময়ের কোলে তুলে দেয়। এত ছোট যে আতুরে প্রাণীটি কম্পিত হাতে কোলে নিতে তন্ময় ভেঙে পড়িয়ে যায়। চোখ দুটো বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুজল, নরমভাবে আগলে নেয় বুকের মাঝে। ডান হাতে ছুঁয়ে দেয় ছোট্ট হাত দুটো, আলতোভাবে মাথা ঝুঁকিয়ে ঠোঁট ছোঁয়ালো লাল বোচা নাকটায়। অস্পষ্ট গলায় আওড়ায়, বাবা, আমার বাবা। আনোয়ার সাহেব ছুটে কাঁদলো কাছে, তাড়া দিয়ে বললেন, দে, এবার আমাকে দে তন্ময়। তন্ময় অনিচ্ছুক হওয়া সত্ত্বেও সচেতনতার সাথে আনোয়ার সাহেবের কোলে তুলে দেয়। আনোয়ার সাহেব কোলে নিয়ে ফেলফেল করে কেঁদে ওঠেন। তার পাশে মোস্তফা সাহেবও কোলে নিতে ব্যাকুল। নার্সরা বাড়িয়ে দেয় দ্বিতীয় বাচ্চাটিকে। এবার তন্ময়ের দুহাতে আলতোভাবে কোলে নেয়। এই জন্যই চেয়ে আছে অন্য ছোট ছোট চোখে। ছোট হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে, নড়াচড়া করছে, অস্পষ্ট গলায় কাঁদতেও চাচ্ছে। নার্সটি হেসে বললেন, এটি আপনার ছেলে স্যার, ছোট জন এই জনই উল্টো ছিল, খুব দুষ্ট চঞ্চল হবে, একজনও চোখ পচেনি। আপনার মেয়েটা সেই তুলনায় খুব শান্ত, একটু কান্নাকাটি করেনি, চুপচাপ ঘুমিয়ে আছে এখন পর্যন্ত। নার্সের কথাগুলো শুনতে শুনতে সন্তানের বুকের মধ্যে আগলে নিল তন্ময়। নিমিষেই বাচ্চা মুখ পানে চেয়ে মুগ্ধ, বাকরুদ্ধ, চঞ্চল মুষ্টিবদ্ধ হাত ঠোঁটের সামনে নিয়ে ঠোঁট ছুঁয়ে ডাকে, ফায়াজ, আমার আব্বাজান, আমার আব্বাজান ফায়াজ। ফায়জাকে মিলে পুরো পরিবারে হুলুস্থুলুর কর্মকাণ্ড। যেমন কম হচ্ছিল তা পোষাতে বুঝি বন্ধুদের আগমন ঘটে এ সময়ে। মাহিনের পেছনে সারি বেঁধে সবগুলো মেয়ে বিড়ালের মতো ছোট ছোট কদমে এসেছে, ঠিক তন্ময়ের পেছনে দাঁড়িয়ে পড়েছে।
পড়েছে খুবই আলতোভাবে শটান দেহে। আপাতত কাউকেই বিরক্ত অথবা অস্বস্তিতে ফেলতে চায় না তারা। এমন এক নাজুক সময়ে বাইরের মানুষের উপস্থিতি মোটেও সভ্যতার কাতারে পড়ে না। এমনকি বন্ধুরা তার অসভ্য, তবে নিজের বন্ধু পরিবারের কাছে মোটেও অসভ্য নয়। এ চোখ পাকা বরঞ্চ দেশের ভদ্রসভ্য ধোয়া তুলসী পাতার এক প্রতিবিম্ব হিসেবে এই যুগে ধরে রেখেছে তারা। মাহিন নীরবে মাথাটা নুয়ে বেশ নিপুণ দৃষ্টিতে দেখছে তন্ময়ের কোলে ছোট্ট বাচ্চাটাকে। তুলতুলে নরম প্রাণীটি, ছটফটে নবজাতক শিশুটি শুভ্র রঙের তোয়ালেতে পেঁচানো হয়েছে। ধবধবে সাদা চামড়া, লালচে আভা, হাপুসাপু করছে শীর্ণ ঠোঁট দুটো কি ভীষণ টকটকে লাল। তন্ময় টুপ করে মাথা নুয়ে ছেলের মুখে ঠোঁট ছুঁয়ে দেয়। বড্ড আদুরে ভাবে। তার বড় ডান হাতের এক আঙ্গুল মুষ্টিবদ্ধ করে রেখেছে ফায়াজ। তন্ময় সেই ছোট্ট মুষ্টিবদ্ধ হাতটিতেও চুমু খায় মিহিসরে। বাবা, এই যে বাবা, ফয়াজ বাবা, আমার রাজপুত্র। ঠিক এক জীবন্ত পুতুলের মতোই দেখতে শিশুটি। কেবল নেবার জন্য রীতিমতো নিষ্পিস করছে প্রত্যেকে। বন্ধুদের মধ্যে সবচেয়ে চঞ্চল উৎসুক মাহিন, আর নিজেকে দমিয়ে রাখতে পারে না। সে ভেবে এসেছে বহু দূর থেকে দেখে যাবে, একদম আগ বাড়িয়ে বাচ্চাদের কোলে নেবার জন্য তারা দেখাবে না। আরেকজন ভাগিদার তো মোটো হয়ে দাঁড়াবে না। তবে তা আর বুঝি হয় না। মাহিন দ্রুত কদমে পেছন থেকে সামনে সবাইকে ঠেলে ঠুলে সরিয়ে তন্ময়ের দিকে উত্তেজিত হাত মিলিয়ে ধরে। ভারী চমৎকার হেসে চোখে চোখ চেয়ে বলে, আমি একটু নেই, দে না রে দোস্ত, বাবাকে আমার কোলে মিনিট খানেকের জন্য দে। তন্ময় এতক্ষণ ওদের খেয়াল করেনি। আওয়াজ তুলে আশ্চর্য হয়ে মাথা তুলে পেছনে তাকে সবগুলো ঝাঁপিয়ে পড়ে গায়ের ওপর। রিয়ান এক প্রকার তন্ময়ের কাঁধে জড়িয়ে ধরে চিৎকার করে থেমে যায় চারপাশ চেয়ে। মোস্তফা সাহেব বড় চোখে চেয়ে আছেন। রিয়ান ঢোক গেলে সাফাই গিয়ে কোনো মতো হাসার চেষ্টা করে। আসসালামু আলাইকুম চাচা, দুঃখিত এমন অসময়ে চলে এসে বিরক্ত করলাম। এবেলায় হেসে ফেলেন মোস্তফা সাহেব। পালাক্রমে হাসলেন বাকিরাও। আনোয়ার সাহেবের চোখের কোণে তখনও ভেজা। তার কোলে ফাইজা চোখ বুজে শুয়ে আছে। তিনি মৃদু হেসে বললেন, বিরক্তকর কি আছে বাবা, চাচু হয়েছ, ভাতিজাকে দেখতে আসবে না? রিয়ান আপ্লুত হয়। সন্তুষ্টিতে যেন পাখা নাড়িয়ে আকাশে উঠতে ইচ্ছে করে। দ্রুত আনোয়ার সাহেবের দিকে এগিয়ে আসে। মুগ্ধ চোখে চেয়ে ভদ্রলোকের কাঁধ ঘেঁষে হাত দুটো বাড়িয়ে দিয়ে আদুরে গলায় আবদার ধরে, চাচা আমার কোলে একটু দিন না। আনোয়ার সাহেব উচ্চকণ্ঠে হেসে ওঠেন, বলেন, এভাবে বলার কি আছে, নাও নাও, এই তো। রিয়ান কাঁপা কাঁপা হাতে ফাইজাকে বুকে জড়িয়ে নেয়। কি ভীষণ আদরে, স্নোদ হয়ে গেল হৃদয় জুড়ে যেন। মামুনি, কি ভীষণ কষ্ট করেছি আমরা তোমাদের পৃথিবীতে দেখতে। তা যদি ভবিষ্যতে জানো, আমাকে তুমি গুনে গুনে গালে 4টা চুমু খাবা, দেখে। সুহানির ঠোঁটে ঠোঁট টিপে হাসে, চেপে চিমটি কাটে রিয়ানের বাহুতে। শাসন চুপিয়ে, তুই কি থামবি? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে আর চোখে চেয়ে মাহিনের আগ্রহী মুখে। মাহিন মাথা নুইয়ে তন্ময়ের কানের কাছে ফিসফিস করে বলে, কংগ্রাচুলেশনস দোস্ত, তোর বাবা হওয়ার ক্রেডিট কিন্তু আমাকে পার্সোনালি দিতে হবে। হ্যাঁ মানছি, নোটলি পার্সন তোর, কিন্তু দোস্ত আমরাই তো সব সাজিয়ে গুছিয়ে দিলাম, নইলে কি আজ এই মুহূর্তটা পেতি? নইলে কিন্তু আজ তুই 2টো সন্তানের হাতে দাঁড়াতে পারতি না। তাই এখন বাবাকে আমার কোলে দে তাড়াতাড়ি। তন্ময় নির্বিকার থামতে পারলো না। থমে চোখে বন্ধুদের কিছুক্ষণ দেখে নেয়। অগত্য নিঃশব্দে হেসে ফেলে ওদের কর্মকাণ্ডের সাথে সাথে সন্তানকে অতি সাবধানে বাড়িয়ে দেয় বন্ধুর কোলে। মাহিন অতি উৎসাহের সহিত কম্পিত হাতে ফাইজাকে কোলে তুলে নেয়। মোমের মতন গলে যায় এমন। মাথায় হাত রাখে, হাত ঘুরিয়ে ঘড়ির দৃষ্টি ভোলায় তন্ময় সরে আসে। খুঁজে বেড়ায় নার্সদের। বাইরে ঝুম বৃষ্টি নামছে এখনো। ভোরবেলা থেকে নেমে যাচ্ছে ঝোড়ো বাতাস এখনো বিদ্যমান। করিডোরে মাথায় মস্ত বড় জানালার কাছে রয়ে যাচ্ছে বৃষ্টির রেখা। তন্ময় দাঁড়িয়ে এখনো সেখানে, ঠিক জানালার সামনে, দৃষ্টি শূন্যে। ভাবনারা অচেতন। গোটা একদিন পোস্ট অপারেট কেয়ার রাখা হবে অরুকে। জ্ঞান ফিরলে শুধুমাত্র স্বামীকে দেখার বা ঢোকার অনুমতি দেওয়া হবে। তন্ময় অপেক্ষা করছে অরুর জ্ঞান ফেরার। ডাক্তার বলেছে ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবে। ঘণ্টাখানেক সে কখন কেটে গেল, অরুকে এখনো জ্ঞান ফেরেনি। তন্ময় কোনোভাবে শান্ত হতে পারছে না। অরুকে একজন নজর না দেখা অবধি বুঝি পুরোপুরি শান্তি নেই তার। অবেচেতন মনটা অশান্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঘড়ির কাঁটার সঙ্গে ঘুরছে তার চেতনা। চোখের পাতা বেয়ে বেরিয়ে আসে অরুর আদরে হাস্যজ্জ্বল দীপ্তি ছড়ানো মুখখানি। ঘণ্টাখানিক পর
তার কাছে এক যুগের সমান হয়ে দাঁড়িয়েছে। 1 ঘন্টা যেন এক যুগ। বাইরে এমন ঝুম বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে কত শত স্মৃতি মেলা বন্ধন। অরু অজস্র রকমের আবদার, ইচ্ছে মতো নানা ধরনের উৎসব কাণ্ডে সমিশ্রিত এক ফিল্ম চোখের পাতায় ছড়া হয়েছে। সেই ফিল্মের একটি অংশ তার মনোযোগ স্থির করেছে। অরু তখন সবে 17তে, দুগাল ভর্তি মাংস, ফুলো ফুলো চেহারা জুড়ে বাচ্চা বাচ্চা ভাব। গোলগাল চোখ দুটো তুলে তাকাতেই মনে হয় খরগোশ চেয়ে আছে। তন্ময় ওর চোখে চেয়ে কখনো ওর একটি আবদারও ফেলতে পারেনি। ও না তখন নতুন নতুন শাড়ি পরতে চাইতো না, নতুন নতুন কামিজ পরতে চাইতো, সাজগোজে পরিপাটি ব্যাকুল হয়ে পড়তো। যে পোশাক একটু বড় দেখাবে তাই পরে তন্ময়ের চারপাশে ঘুরে উতলা থাকতো। ভারী দায়সী ছিল তন্ময়, সবসময় সবখানে সবভাবে ওকে লক্ষ্য করত। গোপনে খুব করে ওর পাগলামি দেখতো, আশ্চর্য হতো এত ধৈর্য বুঝি কাউকে অতিমাত্রায় ভালো লাগতে থাকে। নইলে তন্ময়ের মতো নির্বিকার চুপচাপ গম্ভীর পুরুষ এমন কিশোরী বয়সের মন দেবার মানে কি? তার জন্য মন পাগল পাগল কাণ্ড করারও মানে কি? ওর বয়সী মেয়েরা তখন সম্ভবত একটু বেয়ারা ছেলেদেরই পছন্দ করে। তন্ময়ের মতন একজন যে প্রেমে পাগল অরুকে বেরিয়েছে বছরের পর বছর, এমন একজনকে কি করে কেউ পছন্দ করা যেতে পারে এই যাত্রায়? সেক্ষেত্রে তন্ময়ের প্রেমে পড়া, ভালো লাগা, ভালোবাসার হাজার কারণ আছে। চোখের সামনে এমন সুন্দর দেখতে এক দস্যি মেয়ে চঞ্চলতার প্রেমে পড়া কঠিন কিছু নয়, বরঞ্চ সহজ একটি বিষয়। তন্ময় মুগ্ধ হতো ওর সব কিছুর ওপর। তন্ময়কে দেখতে পেলে কেমন জলজল করতো ওর চোখ দুটো। শরীরে এক অন্যরকম আনন্দ দিয়ে ঘুরে ফিরে তার চতুর্দিকে। এই কর্মকাণ্ডগুলো বলে দিত মুখে বলতে না পারা হাজারো কথা। 17তে ও শুধু দূর থেকে পিছু নিত, তবে 18তে ওর পরিবর্তন ছিল অন্যরকম, চোখে বিধার মতো। ওর বয়সটা যেন মেয়েদের সৌন্দর্যে বিস্তারিত প্রকাশের ঘটে। তখন বদলায় দিন, যতক্ষণ তখন ঝুম বৃষ্টি নামে ঘন্টার পর ঘন্টা। সেদিনও নামছিল, ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছিল। তন্ময় সেদিন বাড়িতেই, ছুটির দিন তো, বিকালেই তারপর বৃষ্টির মাত্রা বাড়ে। আকাশ কালো হয়েছিল। তন্ময় কেবলই উঠেছিল ছাদের উদ্দেশ্যে। ছাদের দুয়ারে গিয়েই তার পাজরা থমকে যায় পুরোপুরি। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য বুকে আটকে রয়। ছাদে অরু ভিজছে, টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ওর গা জুড়ে। কোমর সমান চুলচোরা ছাড়া, সেগুলো ভিজে অঙ্গ প্রত্যঙ্গর সাথে লেপটে যাচ্ছে। ওর দু হাতে তন্ময়ের নেভি রঙের শার্টটা বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রেখেছে। হাসছে, ঘুরছে, বিড়বিড় করে কথা বলছে। তন্ময়ের হৃৎপিণ্ড তখন উত্তেজিত, কি জোরাসো বিট করছিল। মনে হচ্ছিল হার্ট ব্লক খাবে এখনই। দুহাতে অরু আর অরুর বুকে থাকা শার্টটা যেন তার জন্য কালবৈশাখী ঝড়ের মতো পূর্বাভাস। শার্টের বদলে তন্ময় ওই বুকটার মধ্যে, ওই কল্পনা তার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছিল না। এরপর থেকে অরুর পাগলামির মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল, বই কি কম না। অরু প্রচণ্ড উন্মাদ, আর তাকেও উন্মাদ করেছে। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। তন্ময় চমকে ওঠে, চেতনা ফেরে তার। সামনে পেছনে না তাকিয়ে মুহূর্তেই 2 কদম এগোয় পোস্ট অপারেটিভ রুমের দিকে। তার ব্যাকুল অধৈর্য পাজরা এই মুহূর্তের জন্য থমকে না। সজোরে একটানে দরজাটা খুলে ঢুকে পড়ে নিপুণ দৃষ্টিতে চেয়ে বেড়ে থাকা দেহটায়। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে নার্স। অরু শুয়ে আছে, হাতে স্যালাইন চলছে। সে দরজার দিকে ফিরেই চেয়েছিল। তন্ময়কে দেখতে পেয়ে ঠোঁট ফুটিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে, ডাকে, তন্ময় ভাই। তন্ময় বড় করে শ্বাস টেনে নেয়, অনুভব করে তার অশান্ত হৃদয় শান্ত হতে পারে এক পলকে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়েছে। সহনীয় হয়ে ওঠা পৃথিবীতে মুহূর্তেই সহনীয় হয়ে যাচ্ছে। তন্ময় সাড়া না পেয়ে অরু ফুপিয়ে বিড়বিড় করে ওঠে, আমাকে কি আপনার ভালো লাগছে না? বাচ্চাদের পেয়ে বুঝি আমাকে মনে পড়ে না আপনার? বলতে বলতে উঠে বসতে চায়। তন্ময় অসহায় কদমে দ্রুত এসে ঝাপটে ধরে ওকে শুয়ে দেয় সাবধানে। 2 হাতে অরুর ফেলফেল মুখখানে অজস্র চুমু বসিয়ে একের পর এক প্রত্যেকটা অংশে। নাকের ডোকায় গাঢ় চুমু খেয়ে চোখের মনিতে অরুর চোখ দুটো তাকাতেই নিবাস। তন্ময় সেই চোখে দুটোতেই ঠোঁট ছুঁয়ে দেয়। একটি হাতের পিঠায় নিজে 2 হাতের পাতায় জড়িয়ে নেয় মিহিস্বরে, কেমন লাগছে এখন? অরু নাক টেনে বলে, খুব ভালো লাগছে, আমি তো এখন আপনার বাচ্চাদের মা।
তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে হাসে, হাসিটুকু গিলে ফেলতে পারছে না যেন সে চেয়েও। আমার বাচ্চাদের মা। এখন কি বাচ্চাদের পাশাপাশি বাচ্চার মাকেও পালতে হবে নাকি? শুধু আদর করলেই হবে? ওরু ভারী লজ্জা পায়, দৃষ্টি নামায় তন্ময়ের দিকে, চাইতে পারে না, ওইভাবেই বিড়বিড় করে বলে, আমি কি বাচ্চা নাকি? তন্ময় আগ্রহী হয়, ও তাহলে তো পালতে হবে না, খুব আদর করতে হবে, তাই তো? অন্যদিকে চেয়ে দুগাল ভরে হেসে মাথা দোলায়, পর মুহূর্তে তার হাত ছাড়িয়ে দেয়। জড়িয়ে ধরার আহ্বানে সাড়া দেবার সামর্থ্য দিচ্ছে তন্ময়ের আছে, সেই তো। সে ঝুঁকে ওরুকে বুকে জড়িয়ে নেয় আলতোভাবে। আমার পৃথিবী তুই ছাড়া অসম্পূর্ণ জান, তুই আমার পৃথিবীর চাঁদ, আমার বেঁচে থাকার অনেক বড় কারণ, একমাত্র তুই।